প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ কি আলোচনা করব এবিটিএ উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 ফিলোজফি বা দর্শন বা লজিকের পৃষ্ঠা নম্বর AC 281 থেকে 284 সমস্ত DQ বা ডেসক্রিপটিভ প্রশ্ন বা লজিক্যাল পোর্শনের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন 3 A, বচন বলতে কি বোঝো? বচন ও বাক্যের মধ্যে পার্থক্য করো। নিরপেক্ষ বচনের সংযোজকের কাজ কি? অ্যান্সার: যা সত্য বা মিথ্যা হতে পারে তাই বচন। বচন ও বাক্যের পার্থক্য: 1 নম্বর, বচন সত্য বা মিথ্যা হয়, কিন্তু সব বাক্য সত্য বা মিথ্যা হয় না। যেমন প্রশ্নবোধক বাক্য সত্য বা মিথ্যা নয়। পার্থক্য 2, বচনের 4টি অংশ থাকে, যথা পরিমাণক, সংযোজক, উদ্দেশ্য এবং বিধেয়, কিন্তু বাক্যের 4টি অংশ নাও থাকতে পারে। পার্থক্য 3, বচনের হওয়া ক্রিয়াপদটি সর্বদা বর্তমান কালের হয়, কিন্তু বাক্যের যে কোনো কালের হতে পারে। পার্থক্য 4, সব বচনই বাক্য, কিন্তু সব বাক্য বচন হয় না। সব বচনের মধ্যে বাক্যের ধর্ম থাকে, কিন্তু সব বাক্যের মধ্যে বচনের ধর্ম থাকে না। পার্থক্য 5, বাক্য 5 প্রকার হতে পারে: বিবৃতিমূলক, প্রশ্নবোধক, আদেশসূচক, বিস্ময়সূচক এবং ইচ্ছা প্রকাশক, কিন্তু শুধুমাত্র বিবৃতিমূলক বাক্যই বচন হয়। পার্থক্য 6, বাক্য একটি শব্দ নিয়ে বা একাধিক শব্দ নিয়ে তৈরি হতে পারে, কিন্তু বচন কমপক্ষে 3টি শব্দ নিয়ে গঠিত হয়। পার্থক্য 7, প্রত্যেকটি বচনে গুণ ও পরিমাণ পরিষ্কারভাবে উল্লেখ করতে হয়, কিন্তু বাক্যে উল্লেখ না করলেও চলে। পার্থক্য 8, বাক্যের ব্যাপ্তি বচনের থেকে অনেক বেশি, কিন্তু বচনের ব্যাপ্তি বাক্যের থেকে কম। প্রশ্নের শেষাংশ: নিরপেক্ষ বচনের সংযোজকের কাজ। অ্যান্সার: সংযোজক নিরপেক্ষ বচনে উদ্দেশ্য এবং বিধেয় পদের মধ্যে সম্বন্ধ স্থাপন করে। বচনের গুণ কী হবে তা নির্ধারণ করে সংযোজক। সংযোজক হাবাচক হলে গুণ হয় সদর্থক, আর নাবাচক হলে গুণ হবে নগর্থক। প্রশ্ন 1 অথবা নিম্নলিখিত বাক্যগুলি কি তর্কবিদ্যা সম্মত আকারে রূপান্তরিত করুন এবং কোন কোন পদ বাপ্য অবাপ্য উল্লেখ করুন। 1 নম্বর, সব আবেদনকারী সত্যনিষ্ঠ নয়। এর বাচনিক রূপ হবে ও বচন। কোনো কোনো আবেদনকারী নয় সত্যনিষ্ঠ। বাপ্য বিধেয়পদ, অবাপ্য উদ্দেশ্যপদ। 2 নম্বর, কাঁচা আম সাধারণত টক হয়। এর বাচনিক রূপ হবে আয় বচন। কোনো কোনো আম হয় টক। বাপ্য নেই, অবাপ্য, উদ্দেশ্য এবং বিধেয়পদ। 3 নম্বর, বৃত্ত কখনো ত্রিভুজ হয় না। এটি ই বচন হবে। কোনো বৃত্ত নয় ত্রিভুজ। বাপ্য উদ্দেশ্য এবং বিধেয়পদ, অবাপ্য নেই। 4 নম্বর, কেবলমাত্র পরিশ্রমীরাই সফল হয়। এটি এই বচন হবে। সকল সফল ব্যক্তি হয় পরিশ্রমী। বাপ্য উদ্দেশ্যপদ, অবাপ্য বিধেয়পদ। প্রশ্ন 3 বি, দৃষ্টান্ত সহ মাধ্যম এবং অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য করো। বিবর্তন কাকে বলে? বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? মাধ্যম এবং অমাধ্যম অনুমানের পার্থক্য। পার্থক্য 1, মাধ্যম অনুমানের সিদ্ধান্ত একের বেশি যুক্তিবাক্য থেকে নিশ্চিত হয়, কিন্তু অমাধ্যম অনুমানে একটিমাত্র যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয়। পার্থক্য 2, মাধ্যম অনুমান 2-এর বেশি বচন নিয়ে গঠিত হয়, কিন্তু অমাধ্যম অনুমান 2টো বচন নিয়ে গঠিত হয়। পার্থক্য 3, মাধ্যম অনুমানে যুক্তিবাক্যে যেসব পদ থাকে সিদ্ধান্তে তার সব কয়টি উপস্থিত থাকে না, কিন্তু অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যে যেসব পদ থাকে সিদ্ধান্তে সেসব পদ বা তাদের বিরুদ্ধ পদ উপস্থিত থাকে। পার্থক্য 4, মাধ্যম অনুমান 2 প্রকারের হয়ে থাকে: ন্যায় অনুমান এবং অন্যায় অনুমান, কিন্তু অমাধ্যম অনুমান 9 প্রকারের হয়ে থাকে: আবর্তন, বিবর্তন, সমবিবর্তন, অন্তরাবর্তন, বিরোধানুমান, সম্বন্ধ পরিবর্তন, নিশ্চয়তা ভিত্তিক অনুমান, শরৎ গুণযোগী অনুমান এবং জটিল ধারণাযোগী অনুমান। পার্থক্য 5, কোনো কোনো যুক্তিবিজ্ঞানী যেমন মিল এবং বেন অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান বলে স্বীকার করেননি, কিন্তু মাধ্যম অনুমান সম্পর্কে এরকম কোনো অভিযোগ নেই। বিবর্তন কি? যে অবরোহমূলক অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যের উদ্দেশ্যপদকে সিদ্ধান্তের উদ্দেশ্যরূপে এবং যুক্তিবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহার করা হয়,
ও গুণের পরিবর্তন করা হয় তাকে বিবর্তন বলে। প্রশ্নের শেষাংশ, বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? বিবর্তনকে অমাধ্যম বলা হয় কারণ বিবর্তনেই একটিমাত্র যুক্তিবাক্য থেকেই সিদ্ধান্তটি গৃহীত হয়, অর্থাৎ বিবর্তনের সিদ্ধান্তটি একটিমাত্র যুক্তিবাক্য থেকে নিশ্চিত হয়। অথবা নিচের বাক্যগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের বিবর্তনের আবর্তন করো। 1 নম্বর, সাদা বাঘ আছে, এর বাচনিক রূপ হবে আয়বচন। কোনো কোনো বাঘ হয় সাদা, বিবর্তন ও বচন। কোনো কোনো বাঘ নয় অসাদা, বিবর্তনের আবর্তন সম্ভব নয়, কেননা ও বচনের আবর্তন হয় না। 2 নম্বর, কেউই কাইতি করতে পারেনি, এর বাচনিক রূপ হবে ই বচন। কোনো ব্যক্তি নয় এমন যারা কাইতি করতে পেরেছে, এর বিবর্তন এই বচন। সকল ব্যক্তি হয় এমন যারা অকাইতি করতে পেরেছে, বিবর্তনের আবর্তন আয় বচন। কোনো কোনো অকাইতি করতে পারা ব্যক্তি হয় ব্যক্তি। 3 নম্বর, জনপ্রিয় প্রচারক সর্বদা দক্ষ যুক্তিবিদ হন না, এর বাচনিক রূপ হবে ও বচন। কোনো কোনো জনপ্রিয় প্রচারক নয় দক্ষ যুক্তিবিদ, বিবর্তন আয় বচন। কোনো কোনো জনপ্রিয় প্রচারক হয় অদক্ষ যুক্তিবিদ, বিবর্তনের আবর্তন আয় বচন। কোনো কোনো অদক্ষ যুক্তিবিদ হয় জনপ্রিয় প্রচারক। 4 নম্বর, প্রত্যেক কবি হন দার্শনিক, এর বাচনিক রূপ হবে এ বচন। সকল কবি হয় দার্শনিক, বিবর্তন ই বচন। কোনো কবি নয় অদার্শনিক, বিবর্তনের আবর্তন ই বচন। কোনো অদার্শনিক নয় কবি। প্রশ্ন 3 নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি এবং সংস্থান উল্লেখ করো ও বৈধতা বিচার। 1 নম্বর, অনেক সরকারি অফিসার অধ্যাপক, কেননা তারা MA পাস, আর সকল অধ্যাপক অবশ্যই MA পাস। উক্ত যুক্তিটির তর্কবিদ্যার সম্মত রূপ হবে এই রকম। সিদ্ধান্ত, কোনো কোনো সরকারি অফিসার হয় অধ্যাপক, অপ্রধান যুক্তিবাক্য আয় বচন। কোনো কোনো সরকারি অফিসার হয় MA পাস, প্রধান যুক্তিবাক্য এই বচন। সকল অধ্যাপক হয় MA পাস। উক্ত যুক্তিদের হেতুপদ এখানে MA পাস প্রধান এবং অপ্রধান যুক্তিবাক্যে বিধেয় হিসেবে থাকায় এটি দ্বিতীয় সংস্থানের অন্তর্গত। বৈধতা বিচার, উক্ত যুক্তিটি অবৈধ হয়েছে, এখানে নিরপেক্ষ ন্যায়ের একটি নিয়মকে লঙ্ঘন করেছে। নিয়মটি হল হেতুপদকে হেতু বাক্যে অন্তত একবার বাপ্য হতে হবে, কিন্তু এখানে হেতুপদ MA পাস একবারও বাপ্য হয়নি, সেই জন্য যুক্তিটি অবৈধ এবং এখানে অব্যাপ্য হেতুদোষ ঘটেছে। কাজেই আমরা বলতে পারি এর সংস্থান দ্বিতীয়, মূর্তি AII, যুক্তিটি অবৈধ যুক্তি এবং দোষের নাম অব্যাপ্য হেতুদোষ। 2 নম্বর, কোনো কবি অমর নয়, যেহেতু যে কোনো কবি মানুষ এবং মানুষ অমর নয়। যুক্তিটির তর্কবিদ্যার সম্মত রূপ হবে এই রকম। সিদ্ধান্ত, কোনো কবি নয় অমর, অপ্রধান যুক্তিবাক্য এই বচন। সকল কবি হয় মানুষ, প্রধান যুক্তিবাক্য ই বচন। কোনো মানুষ নয় অমর। প্রদত্ত যুক্তিটির হেতুপদ এখানে মানুষ প্রধান যুক্তিবাক্যে উদ্দেশ্য হিসাবে এবং অপ্রধান যুক্তিবাক্যে বিধেয় পদ হিসাবে থাকায় এটি প্রথম সংস্থানের অন্তর্গত। বৈধতা বিচার, প্রদত্ত যুক্তিটি বৈধ, এখানে নিরপেক্ষ ন্যায় অনুমানের বৈধতা সব নিয়মকে যথাযথভাবে মেনে সিদ্ধান্ত গঠন করা হয়েছে। কাজেই যুক্তিটি প্রথম সংস্থানের শুদ্ধ যুক্তি। বৈধ মূর্তির নাম হল শিরারেন। কাজেই আমরা বলতে পারি প্রদত্ত যুক্তিটির সংস্থান প্রথম, মূর্তি শিরারেন, যুক্তিটি বৈধ যুক্তি, এখানে কোনো দোষ ঘটেনি। প্রশ্ন 3 নিচের আরোহ যুক্তিগুলি বিচার করো এবং কোনো দোষ থাকলে উল্লেখ করো। 1 নম্বর, যখনই পরীক্ষা দিতে যাওয়ার আগেই ডিম খায় সেদিনে পরীক্ষা খারাপ হয়, সুতরাং ডিম অশুভ। অ্যান্সার, এখানে নগদক দৃষ্টান্তের অপর্যবেক্ষণ দোষ বা অবৈধ সামান্যীকরণ দোষ ঘটেছে। 2 নম্বর, কুকুরেরাও মানুষের মতো প্রাণী, সুতরাং কুকুরেরাও মানুষের মতো বিচার বুদ্ধি সম্পন্ন। এখানে মন্দ উপমাযুক্তির দোষ
ঘটেছে। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হও তাহলে একটি লাইক দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটি বাজিয়ে দাও এই সংক্রান্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।